যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য তো বলছিলাম, তিনি আরো বলছেন ঠুনকো বাহানায় নির্বাচন বর্জন করলে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কেউ কি মাইনাস হবার সম্ভাবনা বা আশঙ্কাও আপনি দেখেন? ধন্যবাদ। এই যে মাসুদ ভাই কিছুক্ষণ আগে সমালোচনা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত, জবাবদিহিতা নাই। এই যে দেখেন, আপনি প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু মাসুদ ভাই রাজি হচ্ছে না। তাহলে দেখা যায় মাসুদ ভাই নিজেও কিন্তু জবাবদিহিতা বিশ্বাস করেন। একজন নাগরিক হিসাবে যে ওনার কাছে জবাবদিহিতার একটা জায়গা আছে। তো জাতির এই সংকট আর কি। তো সেখানে মাসুদ ভাই তো কর্তৃপক্ষ না, মানে কর্তৃপক্ষ হলে না জবাবদিহিতা করবেন, উনি তো বিশ্লেষণ করছেন, দেশের তাই সিনিয়র নাকি? লেখাজোখা করেন, মতামত হুম। তৈরি করেন, পক্ষে বিপক্ষে, তারও একটা জবাবদিহিতা আছে। উনি ঠিক না বেঠিক আচ্ছা, বলছেন আমি জবাব দিব, সমস্যা নাই। বলতে আমি চান। আসলে আপনার জবাবটাকে শুনতে চাচ্ছি আর কি। যেহেতু আপনি এখানে একটা ওই 35 দলের মধ্যে আপনারাও তো আছেন, আপনারা নিয়মিত মতামত দিচ্ছেন। আপনি তো এটা শুনি, তারপর আমি বলবো ভাই, আমার মতামতটা আমি বলবো। আমার কোনো ব্যাপারে কোনো দ্বিধা নাই। জি, ব্যারিস্টার ফুয়াদ। নিয়ে আমি আহ, নির্বাচন নিয়ে নির্বাচনে আমি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, কিন্তু শঙ্কা দেখতে পাচ্ছি না। যেটা অনেকেই বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কি যাবে না, আমি এই ব্যাপারে কোয়াইট কনফিডেন্ট যে নির্বাচন হয়ে যাবে। যদি কোনো কারণে নির্বাচনের দিন তারিখ আগাইতে পিছাইতে হয়, সেটা প্রফেসর ইউনূস বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্মতি নিয়েই করবেন। এই ব্যাপারে আমার মধ্যে হুম। কোনো দ্বিমত নাই। এবং শারমিন আপা অথবা মাসুদ ভাইয়ের মনে থাকার কথা যে আমি কিন্তু একমাত্র ব্যক্তি রাজনৈতিক দলের যিনি শুরু থেকে প্রফেসর ইউনূসের উপরে নির্বাচনের ব্যাপারে আমি আস্থাশীল ছিলাম। একদম প্রপারলি কনফিডেন্ট ছিলাম যে নির্বাচন নিয়ে উনি কোনো হেলাফেলা করবেন না। ডিসেম্বর 25 থেকে জুন 26 বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের ব্লাড প্রেশার কিন্তু 250-300-তে পৌঁছে গেছিল। কিন্তু নির্বাচন বিষয়ে আমার ব্লাড প্রেশার সবসময় 80-120-এ ছিল। এটা কখনো বেশ কম হয়নি। অতএব সেই জায়গাতে আমি বোধ করছি নির্বাচন নিয়ে আমি মোটা দাগে কোনো শঙ্কা দেখতে পাচ্ছি না। এবং নির্বাচন হয়ে যাওয়াটা দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য কল্যাণকর। আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি যে খবর বেরিয়েছে, হাসিনার সাথে এসালমের দিল্লিতে মিটিং হয়েছে, আওয়ামী লীগের নেতাদের সাথে সৌদি আরবে মিটিং হয়েছে। প্রায় 4-4.5 হাজার কোটি টাকার লেনদেনের আলোচনা চলছে এখানে। এবং এগুলো নির্বাচন না হবার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই রাজনৈতিক দলগুলো দল হিসাবে আমরা কোন রকম ফাঁদে পা দেওয়ার কাজ করাটা মোটেই বুদ্ধিমানের কাজ। এবার আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, জুলাই সনদ নিয়ে আমাদের সিরিয়াস রিজার্ভেশন আছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা অসন্তুষ্ট। এমনও হতে পারে যে সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত হতে না পারলে আমরা সনদ স্বাক্ষর করব না। কিন্তু এটার মধ্য দিয়ে আমি নির্বাচনের দিন তারিখ পিছানোর কোনো অজুহাত তৈরি করব না। এটা ডিফারেন্ট আলোচনা। কারণ ন্যাশনাল ইলেকশন ইজ এ ডিফারেন্ট রিয়ালিটি। এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্রকে, জাতিকে কোনোভাবে সংকটের মধ্যে ফেলার কোনো রাজনীতি অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান আমি এটা কখনো করব না। কিন্তু জুলাই সনদ নিয়ে আমার তর্ক বিতর্ক, আমার দ্বিমত, সরকারের সাথে আমার সমালোচনা আমি কন্টিনিউ করব। মানে একদম রেগুলার বেসিসে করে যাচ্ছি সেটা। এই জন্য আমি যেটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, প্রথম চ্যালেঞ্জ ব্যারিস্টার ফুয়াদ, এটি কি আপনারা ভাবতে পারেন না, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে যারা আইনি ভিত্তি এই সরকারের সময়ে যাচ্ছে, তারা কি এটা বিশ্বাস করছেন না যে পরবর্তী রাজনৈতিক সরকার আসলে সেটিকে বাস্তবায়নের পথ তৈরি হবে বা আইনি ভিত্তি দেওয়ার সুযোগ হবে? এটি কি তারা বিশ্বাস করছেন না? বিশ্বাসের অবিশ্বাসের একটা ঘাটতি তো বাংলাদেশে আছে। রাজনীতি আমরা যারা করি আমাদেরকে জেনারেলি মানুষ খারাপ মানুষ মনে করে, আমাদেরকে মিথ্যাবাদী মনে করে, আমাদেরকে অসৎ। আপনারাও আপনাদেরকে তাই মনে করেন? সেটা আমি মনে করি কিনা সেটা অন্য আলোচনা আর কি। ওইটা আলোচনাতে গেলে আমার সহকর্মীদেরকে বদনামি করতে হবে। বাট আমি হুম। ভাবে আমি সহ বলছি যে আমাদেরকে সাধারণত দেশের মানুষ খারাপ মানুষ মনে করে, বাজে মানুষ মনে করে, অসৎ মনে করে, মনে করে যে আমরা এই রাজনীতি করে লুটপাট করে খাই, আমরা তদবির করে খাই, আমরা ঠিকাদারি করে খাই। অতএব সেই জায়গাটাতে ঐতিহাসিকভাবে এই সত্যতাগুলো আমরাই রাজনীতিবিদদের প্রতিষ্ঠিত করেছি। এমনটা না যে এটা সবাই মিলে মিথ্যা কথা বলছে, ব্যাপারটা এরকম না। এটা রাজনীতিবিদরা প্রজন্মের পর প্রজন্ম এই কাজগুলো অন্যায়ভাবে করে তাদের ব্যাপারে এই ধারণাগুলো হুম। জাতির ভিতরে তৈরি হয়েছে। আপনি দেখেন, আসিফ ভাই তখন আহ, আরো আরো বেশি ইয়াং ছিলেন, ক্যাম্পাসে ছিলেন। 80-এর দশকে যে রাজনীতিটা হয়েছে, সবাই কিন্তু তখন মনে করেছিল যে 90-তে 3 জোটের রূপরেখার ভিত্তিতে বাংলাদেশটা একটা ভিন্ন বাংলাদেশ হবে। লিখিত 3 দফা, 3টা দলের 3টা জোটের আলাদা প্রস্তাবনা ছিল। কই হয় নাই তো। 66-র 6 দফাতে তখন লেখা ছিল না যে আমরা কেমন বাংলাদেশ চাই, যেখানে একটা ভালো নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। তাহলে কেন 2025 সালে এসে আমাকে ঐকমত্য কমিশনে আবার নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে, কেয়ারটেকার সিস্টেম নিয়ে কথা বলতে হচ্ছে?
নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে কথা বলতে হচ্ছে। আমরাও 111-এর সরকার যখন আসলো, আপনার মনে থাকার কথা, ডক্টর আকবর আলী খানকে দিয়ে কিন্তু একটা রিফর্ম কমিশন করা হয়েছিল। হুম। উনি কয়েক শত রিফর্মের প্রস্তাবনাও তৈরি করে দিয়ে গেছিলেন, কিন্তু আওয়ামী লীগ এসে তো সেগুলো রেটিফাই করে নাই পার্লামেন্টে, সেগুলো ফেলে ফেলে দিয়েছে। অতএব এই যে ঐতিহাসিক রাজনৈতিক পরম্পরা আছে, সেখানে এই আস্থাহীনতাটা আছে। তাই আজকে যারা আমরা বাস্তবায়নের ব্যাপারে সিরিয়াস কমিটমেন্ট চাই, আমরা যারা বলছি যে জুলাই সনদটা স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়িত হতে হবে, পার্টিকুলারলি যেই ধারাগুলোতে কোনো দ্বিমত নাই, হুম। আমরা সকল রাজনৈতিক দল একমত হয়েছি, তাহলে সেটা বাস্তবায়ন করবার জন্য কেন 2026-এর নির্বাচন হয়ে আরো 2 বছর সময় আমি কেন নষ্ট করব? একটা জাতির জীবনে কি 2 বছর গুরুত্বপূর্ণ সময় না? যদি একটা সংস্কার আমি 2026-এর সংসদের আগে করতে পারি, সেটার জন্য আমি 2031-এর সংসদকে কেন রেফার করব? অতএব আমরা যারা বাস্তবায়ন চাই, আমরা তো আসলে জাতীয় স্বার্থে চাই, কিন্তু এটার মানে এটা না যে এই বাস্তবায়নকে কেন্দ্র করে আমরা নির্বাচন পিছায় দেবার কোনো অজুহাত তৈরি করব। সেটা জাতীয় স্বার্থের জন্য মোটেই গ্রহণযোগ্য হবে না। মানে বিষয়টা এমন যে বাস্তবায়ন না হলেও নির্বাচনের সময়ই হয়ে যাবে। হওয়াই উচিত। জি। এবং এটা একটা ডিফারেন্ট আলোচনা, প্রয়োজনে আমরা দলের সমালোচনা করব, আমরা বিএনপি হুম। সমালোচনা করব, অন্য দলের সমালোচনা করব। ওই প্রশ্নটাও করছিলাম, এটাও কি একটু বলবেন যে কাউকে কি মাইনাস হয়ে যাবার মানে শঙ্কা দেখেন, যেটি সালাউদ্দিন আহমেদ বলছেন যে যারা বর্জন করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে? মনে করি যে এটা একটা সিম্পলি পলিটিক্যাল স্টেটমেন্ট, পলিটিক্যাল রেটরিক্স আছে, বিভিন্ন দল বিভিন্ন ভাষায় কথা বলে। মাইনাস কে হয় দেখেন, হিস্টোরিক্যালি মুসলিম লীগ, মুসলিম লীগের ইতিহাস দেখেন, সেই 1904 সালে প্রতিষ্ঠিত হয়ে সে কোন লেভেলের কন্ট্রিবিউশন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বলেন, বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্ব দেয়া বলেন, পাকিস্তান আন্দোলন বলেন, লাহোর প্রস্তাব বলেন, জমিদারি প্রথা বাতিল বলেন, শেখ মুজিবের মতো একটা বিশাল ইয়াং জেনারেশন পলিটিক্যাল হয়ে ওঠে, নতুন আর একটা রাষ্ট্র বানানোর আন্দোলন। সেই দলটা নাই হয়ে গেছে না বাংলাদেশ থেকে? কারণ সে 70 সালে 71 সালে একটা ভুল রাজনীতি করেছে। এবং দেখেন জাতীয় পার্টির অবস্থা দেখেন, 9 বছরের স্বৈর শাসক একটা ভুল রাজনীতি করবার কারণে যেটা হয়েছে, আপনার 90-এর পরে সে পিজার মতো 6 টুকরো 8 টুকরো হয়ে গেছে। একটা আঞ্চলিক, ওই মাসুদ ভাই জানে, আঞ্চলিক পত্রিকা আছে বাংলাদেশে, তো এরকম রংপুর বিভাগের একটা দলে পরিণত হয়েছে। ঠিক একইভাবে দেখেন গণ অভ্যুত্থানের পরে অথবা শেখ মুজিব মারা যাওয়ার পরে আওয়ামী লীগ 4 টুকরা হয় নাই 79 সালে। তো এই আওয়ামী লীগও কেন আজকে নাই হয়ে গেল, পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেল? অতএব নাই হয়ে যায় কেন এবং রাজনৈতিক দলের উত্থান কেন হয়, এটা হচ্ছে আপনি যদি জনগণের পালস বুঝতে ব্যর্থ হন, আপনি যদি জনগণের হয়ে না ওঠেন, আপনি যদি জনগণের ভাষায় কথা না বলেন, তা সে যেটা চায় এই আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, তখনই শুধু আপনি নাই হয়ে যাবেন।